জেনে নিতে চাই, যারা মোস্তফা মামুন জীবনে অনেক চ্যালেঞ্জ নিয়েছেন, আরও একটা নতুন চ্যালেঞ্জ এলো এবং আমরা আসলে পত্রিকাতে খুলেই আপনার সম্পাদকের কথাটা পড়ছিলাম। জামিল সাহেব একটা কমিক ক্যারেক্টার এবং তিনি আটকে উঠলেন যে আর একটা কী দরকার, আসলে মানে কী দরকার, আসলে অনেক মিডিয়া তো ছিল আর কি। হ্যাঁ, এই কী দরকার এই প্রশ্নটা আসলে আমাদের করতে হয়েছে, এই কারণে করতে হয়েছে যে আমরা যদি এই প্রশ্নটা না করি, মানে আমার মনে হচ্ছে আমি যদি সম্পাদক না হয় আমি বাইরে থাকতাম, তাহলে আমার প্রথম প্রশ্ন হয়তো এটাই। সো এটা যখন আমার প্রশ্ন অনেকের প্রশ্ন, এবং সেই প্রশ্নগুলো আসলে উত্তর আমরা খুঁজেছি এই প্রতিষ্ঠা যখন আমরা প্ল্যান করলাম তারপর থেকে খুঁজতে খুঁজতে যে কেন আমি যদি নতুন কিছু না করতে পারি, নতুন কিছু না দিতে পারি, সেখান থেকে আমাদের আসলে নতুন ধরন এবং আপনি দেখবেন আমাদের প্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট। আমরা মনে করছি এখন পত্রপত্রিকা মানুষ যেহেতু খবর পায়, ফলে খবর দেওয়া নয়, ওটার যে প্রথম যে লুকটা থাকে সেই লোক দিয়ে মানুষের সঙ্গে ধরনের কমিউনিকেশন সৃষ্টি করতে হবে। এবং এটা ইমিডিয়েট আগে আমি যে কাগজে ছিলাম সেখানে আমরা এই কাজটা কিছু করেছি, করে দেখেছি যে এটা, এবং পৃথিবী সদস্য পত্রিকা সেরকম এই অলমোস্ট এরকমই হয়, কারণ এখন আমাদের অপরচুনিটি অনেক বেশি। পার্টিকুলারলি যদি আসি আমাদের এই সময় আমার কাছে মনে হয় একভাবে কিন্তু মিডিয়ার দরকার নেই, পত্রিকা না মিডিয়ারই মানুষ মনে করে দরকার নেই, বিকজ এভরিবডি হ্যাজ দেয়ার ওন ওয়ে অফ কমিউনিকেশন। তাহলে কী হবে? কিন্তু আমরা মনে করি যে এখন মিডিয়ার আরও বেশি দরকার। কেন বেশি দরকার? যে অনেক তথ্য সারাদিন ঘুরে বেড়ায়, আপনার হাতে আছে, আপনি শুনছেন, জানছেন, কিন্তু এর মধ্যে কোনটা ঠিক কোনটা বেঠিক এই মানুষের হয়, আপনার হয়। আমি বলেছি আমার লেখায় যে এই আপনার তৃতীয় চোখ বা দ্বিতীয় অস্তিত্ব হয়, আপনি দেখেন, শোনেন, ভুলে যান, কিন্তু আমরা মনে রাখি এবং আমরা বাছাই করে সেই খবরগুলো আপনাকে দিই, যে খবরগুলো আমরা মনে করছি গুরুত্বপূর্ণভাবে জানা উচিত। আপনি তো জানা উচিত অনুযায়ী সব জানছেন, কিন্তু আমরা বাছাই করে দিচ্ছি যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। এটা হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে ফিল্টারিংয়ের বিষয়টা হয় কি, মানুষ তো সোশ্যাল মিডিয়া একটা ঘটনা কেউ শুনেই লিখে দিতে পারে, সেটাই ভাইরাল হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে। আমাদের কিন্তু সময় লাগে, আমরা কিন্তু কোনো না কোনো দায়িত্বশীলদের মাধ্যমে একটা অথেন্টিক একটা সোর্স থেকে করি। তার ফলে ওই ফ্যাক্ট চেকারের কাজটা আসলে মিডিয়া এখন করে। তো এইসব মিলিয়ে মিডিয়ার আমার কাছে মনে হয় আগে মিডিয়া খবর দিতে, আমি সবসময় বলছি, এখন মিডিয়া হচ্ছে খবর বেছে দেয়, ফিল্টারের কাজ করি আমরা, এবং সেইটার গুরুত্ব আরও বেশি। সেইভাবে দেখলে তো মিডিয়ার গুরুত্ব আরও বেশি না, মানে নো ওয়ে। তারপরে আরেকটা হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়া বা পত্রিকা দরকার হচ্ছে। এখন যদি আমি অন্য মাধ্যমের সঙ্গে পত্রিকা, কেন পত্রিকা ছাড়া তো অনলাইন মাল্টিমিডিয়া করলে, আমাদের অনলাইন মাল্টিমিডিয়া আছে এবং হিউজ স্কেলে আছে। সামটাইমস আমি তো মনে করি যে আমার এটা পত্রিকা, একই সঙ্গে টিভি, একই সঙ্গে হচ্ছে অনলাইন পোর্টাল। তাহলে কেন পত্রিকাটা হচ্ছে আমাদের যেহেতু জার্নালিজমটা একটা ক্লাসিক্যাল জার্নালিজমের চর্চা আমরা করি, যেটা বাংলাদেশের টেলিভিশন ও অনলাইন পোর্টাল ওইভাবে পায় না। দেন এগেইন টেলিভিশন আপনার এই যন্ত্রের উপর নির্ভরশীলতা তুলনামূলক বেশি, অনলাইনে তাৎক্ষণিকতা থাকে, ফলে আমরা একটা সময় পাই, ফলে আমরা ইনভেস্টিগেশন করতে পারি, এবং ক্লাসিক্যাল ওয়েব জার্নালিজমের কারণে আমরা একদম ব্যালেন্সিং জায়গা তৈরি করতে পারি। এবং বাংলাদেশের 2024 আমি অন্য যে বাদ দিই, আমাদের মুক্তিযুদ্ধ 24 অবধি দেখবেন যে একটা সময় কিন্তু প্রিন্ট মিডিয়া যদি আমরা দেখি 8-10 দিন, যখন টেলিভিশন প্রায় বন্ধ ছিল, যেমন আমার একজন সাংবাদিক, সে সারাদিন টিভি দেখেছে, তার ডে অফ ছিল, তো মোটামুটি সে টিভিতে দেখেছে আজকে কিছুই হয় না, মানে ওইসব দিন সেতেছে। পরদিন সে আমার পত্রিকা দেখে 70 জন মারা গেছে, দেখে সে বলছে আমরা ভুল করেছি, তাড়াতাড়ি গিয়ে অন্য পত্রিকা দেখেছে, দেখে ঠিক। কারণ হচ্ছে কি, ওই পত্রিকার ওই যে ক্লাসিক্যাল ওয়ের কারণে আমরা কিছু কাজ করতে পারি যেটা অন্যদের করা তুলনামূলক কঠিন। ফলে আমরা মনে করেছি আমাদের একটা ফেস হিসেবে একটা নিউজ পেপার, এবং আপনি দেখবেন গত 15-20 বছরে সব মিডিয়াই ভালো করেছে, কিন্তু বড় বড় যত ব্রেকিং নিউজ এই এত কিছুর মধ্যে কিন্তু সেগুলো পত্রিকা থেকে বেরিয়েছে। হ্যাঁ, এবং আমরা বিশ্লেষণ করে আলোচনা করে কোনো একটা পত্রিকার বড় এই যে এসআইএমের আলাদিন ল্যাম্প বলেন, বা ইসলামিক অক্টোবর বলেন, বা আমাদের দেশবন্ধু আমরা করেছিলাম বালিশ কাণ্ড, আপনি দেখবেন যে এরকমই হয় আর কি। কারণ ওই যে আমরা সময়টা পাই, সুযোগটা পাই, আমরা ইনভেস্টিগেট করার জন্য ধরেন আমরা নানাভাবে করতে পারি, মানুষকে না জানিয়েও তাকে ইনভেস্টিগেট করতে পারি, যেটা অন্যদের পক্ষে করা কঠিন। এই জন্য আমরা আমাদের পত্রিকাটা রেখেছি সেটা ফেস হিসাবে, কিন্তু আমরা প্যারালি ওই যে কন্টেন্টগুলো আমরা তৈরি করি পত্রিকার জন্য, সেগুলো গিয়ে আমরা অনলাইন এবং তার মাল্টিমিডিয়ার রূপ দিয়ে একটা 360 মাধ্যম করার সুযোগ আছে, সেই জায়গা থেকে আমরা করি। আমি একদম পরিষ্কার, আমি একটু অভিমত নিতে চাই। নীলোফা চৌধুরী বোনে, আপনাকে দিয়ে শুরু করি। মানে এত টেলিভিশন চ্যানেল, বিভিন্ন জায়গায় আপনি যান, টক শোতে অংশ নেন, কথা বলেন, কিন্তু এটা আপনার কাছে একটু অবাক করেছে কি না যে এখন একটা দৈনিক পত্রিকা বের হচ্ছে যেখানে সব মাল্টিমিডিয়া নিয়ে মানুষ কনসার্ন? আগামী সময় নিয়ে আপনার যদি কোনো প্রত্যাশা থাকে, কোনো মতামত থাকে, ছোট করে যদি একটু জানাতে পারেন। জি, ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন তাদেরকে আমার শুভেচ্ছা, অভিনন্দন। যারা আমার সাথে আছেন তাদেরকেও শুভেচ্ছা। দেখেন, বাক স্বাধীনতার জন্য জেফারসন বলেছিলেন যে আমি তোমার কথা নাও শুনতে পারি, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমি জীবন পর্যন্ত দিতে পারি। সেই জীবন পর্যন্ত দিতে পারার জায়গায় বাক স্বাধীনতা ততই বেশি ফ্রুটফুল হবে যত বেশি সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া, প্রেস মিডিয়া যত বেশি বিস্তার লাভ করবে। বাট এখানে একটা জিনিস থাকে, আপনি 1000 পত্রিকা বের করলেন, 1000 টেলিভিশন ছাড়লেন, ঘরে ঘরে টেলিভিশন হলো, কিন্তু আপনার আভ্যন্তরীণ মত প্রকাশের স্বাধীনতা থাকলো না। আজকের সাংবাদিকরা
হলুদ সাংবাদিকতায় পরিণত কিন্তু একদিনে হয় নাই। আমি এইখানে সাংবাদিকদের পক্ষে কথা বলছি। একটা সাংবাদিক যখন প্রথম তার মত প্রকাশ করে, খুব সে কষ্ট করে, স্টাডি করে, ফিল্ড ওয়ার্ক করে সে যখন একটা রিপোর্ট করে নিয়ে আসে, যে দেশের পত্রিকাগুলো, ইলেকট্রনিক মিডিয়াগুলো ব্যক্তি মালিকানায় নির্ভর করে, সে ব্যক্তি মালিকানার আপনার সাংবাদিকরা তখনই উষ্টাগত হয়। কারণ মালিকের সাথে যার বিরুদ্ধে তথ্য উপাত্ত, তার সাথে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, একটা সম্পর্ক থেকে যায়, তাহলে কিন্তু ওই রিপোর্টটা আর ছাপানো হয় না, ওটাকে কিন্তু ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। একজন সাংবাদিক যদি 10 বার এরকম করে উষ্টাগত হন, সে এক সময় তার জীবিকার তাগিদে, তার পরিবারের তাগিদে সে কিন্তু হলুদে পরিণত হতে বাধ্য হন। কারণ এখানে ব্যক্তি মালিকানাটা আপনার তাকে তার জায়গায় পৌঁছাতে দিচ্ছে না। ওই যে বলেন না যে ঘুষ 1 ফুটাও হারাম, পেট ভরে খেলেও হারাম। যখন সে অন্যায় পথ ধরে অবলম্বন করে এগোয়, তখন তার নীতি নৈতিকতা থাকে না, তখনই সে সম্পূর্ণরূপে হলুদ সাংবাদিকতা পরিণত হয়। একজন হলুদ সাংবাদিক দিয়ে যখন একটা নতুন পত্রিকা, পুরানো পত্রিকা, মধ্যম সারির পত্রিকা, আপার সারির পত্রিকা, নিম্ন সারির পত্রিকা, যেটাই ছাপানো হোক না কেন, সেটা বেশি দিন চলে না। সেটা চললেও মানুষ কিন্তু বুঝে যে এরা সত্য কথা বলছে না, এরা নীতিকর কথা বলছে না। আপনার মনে পড়ে যে প্রধানমন্ত্রী, ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রীকে কি ধরনের প্রশ্ন করা হতো? এই সাংবাদিকরা কিন্তু কোনো না কোনো বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছে, কোনো না কোনো জায়গা থেকে সে ট্রেনিং নিয়েছে। সে ট্রেনিং নেওয়ার পরে, ডিগ্রি নেওয়ার পরে, জীবনের সমস্ত কিছু দিয়ে সে একটা সংবাদ রেডি করার পরে যখন সেটা ছাপানো হয় না, তখন তার মতো দুঃখী বোধহয় পৃথিবীতে কেউ থাকে না। তো সেই জায়গায় আমি যদি হিসাব করি যে সংবাদপত্রের সংখ্যা যত বাড়ে, টেলিভিশনের সংখ্যা যত বাড়ে, সম্পাদকদের সংখ্যা তত বাড়ে, ঠিক ওই গোটা কয়েক সম্পাদকরা ভালো আছে, তারা 3, 4, 5 লাখ, 7 লাখ, এমনও সম্পাদক আছে বলেছিলেন একটা সময় যে আমি 7 লাখ টাকা কি স্যালারি ড্র করি। তো ওই 2-1 জন দিয়ে তো আসলে সংবাদপত্র চলে না, এবং ওদের যে নৈতিকতা স্খলনটা, সেটাও কিন্তু ইতিহাসে, এবং আমরা কিন্তু নীলফজুদি মনি আমরা দেখেছি পরিণতিটা আসলে কি হয়। আমি আগামী সময় নিয়ে ছোট করে আপনার একটা মন্তব্য জানবো, প্রত্যাশার জায়গা, তারপরে আগামী সময়কে আমি মনে করি ব্যক্তি মালিকানার জায়গা থেকে বের হয়ে এসে সে মানে দেশের নিরপেক্ষতার কথা বলবে, জনগণের নিরপেক্ষতার কথা বলবে, দেশের প্রত্যেকটা সেক্টরের একদম নিরপেক্ষতার কথা বলে সে তার জীবনকে শুরু করবে। যত ঝড় ঝাপটা যাই আসুক না কেন, সে যদি এইভাবে চলতে পারে, আমি বলবো যে এমনিতেই সে অনেক পুর খাওয়া, যিনি এই পত্রিকা বের করছেন, আমি বলবো যে সে তার নির্ধারিত লক্ষ্যে পৌঁছতে পারবে। একটা অভিযোগ ছিল যে বিগত 16 বছর ধরে আসলে সাংবাদিকতার ধরনটা কেমন ছিল, সেই জায়গা থেকে আসলে ঠিক এই মুহূর্তে তথ্যমন্ত্রী বলেছেন একটা মিডিয়া কমিশন গঠন করা হবে, এবং যেটা হলে আসলে সাংবাদিকদের মধ্যে একটা আত্মবিশ্বাস থাকবে যে তার কোনো প্রতিবেদনের কারণে তাকে চাকরিচ্যুত করা হবে না, এবং সরকারের কিংবা বিরোধী দল কারোর পক্ষপাতিত্ব করে তিনি খবর করতে বাধ্য হবেন না। প্রথমত এই উদ্যোগটা নিয়ে আসলে আপনারা কি বলবেন? বিরোধী দল হিসেবে অ্যাপ্রিশিয়েট করবেন কিনা সরকারের উদ্যোগকে? কারণ আমাদের জায়গায় আসা প্রচলিত যে বিরোধিতা করতেই হবে, কিন্তু আপনাদের মতামতটি জানতে চাই। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনার মাধ্যমে সম্মানিত দর্শক শ্রোতা ৭১ চ্যানেলের যারা যেখান থেকে শুনছেন দেখছেন সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনি যে বিষয়টি তুলেছেন, এটি বলা যায় যে আমাদের এই দেশকে পাল্টে দেওয়ার জন্য, উল্টে দেওয়ার জন্য ভূমিকা পালন করেছে নানান সময় আর কি। অর্থাৎ সাংবাদিকরাই, এটি একটি মর্মান্তিক বিষয় নয় যে বিএনপি এবং জামাত ইসলামী সহ সেই সময়কার যারা আমরা একসাথে জুটেছিলাম, আন্দোলনে নিয়োজিত ছিলাম, তাদের সবাই কর্মসূচি করবে, কিন্তু তাদের কর্মসূচিগুলো কোনো টেলিভিশনে দেখানো হবে না, এই ধরনের একটি সিদ্ধান্ত নিয়ে সাংবাদিকরা কাজ করেছে। এবং আমি বলবো না যে এটাতে সকল সাংবাদিক সম্মত ছিলেন এবং তারা উইলিংলি এটা করেছেন, এরকম নয়। মিডিয়া হাউসগুলো এবং তাদেরও পেছনের লোকগুলো, এবং সর্বশেষ হচ্ছে যে সরকার এক্ষেত্রে বাধ্য করেছে। তো এখানে বর্তমানে তথ্যমন্ত্রী তিনি যেটি বলেছেন, এটি আমি মনে করি যে খুবই সিগনিফিকেন্ট একটি বক্তব্য। দেখার বিষয় হচ্ছে যে তিনি যা বলেছেন এটার আমল কতটুকু হয়, বাস্তবায়ন কতটুকু। এটি যে পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা স্বস্তি পাচ্ছি না। দেখুন, আমি কিন্তু এখানে উল্লেখ করতে বাধ্য হচ্ছি যে এখন টিভির বেশ কয়েকজন সাংবাদিককে কি কারণে অপসারণ করা হলো, সেই বিষয়গুলো কিন্তু এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ খোলাসা আমরা হতে পারলাম না, এবং তাদের ভাগ্যে কি করবে। এবং একই রকমের ঘটনা কিন্তু আরো অনেকগুলো মিডিয়াতে
ঘটেছে, জি। এটি কিন্তু এই সরকারের আমলেই হয়েছে। তাহলে এই যে ইন্টারিম পিরিয়ডে এবং পরবর্তীতে সরকারের নতুন সরকার, গণতান্ত্রিক সরকার, জি। এই সরকারের আমলে মিডিয়ার উপর বক্তব্য চলছে চমৎকার, আরেকদিকে আবার ট্রায়ালও চলছে, বা কি বলা যায় এটাকে, জুলুমও চলছে। এই সব কিছুর উভয়টাকেই আমাদেরকে কনক্লুশনে আসতে হবে, এবং একটা সুন্দর সলিউশনের দিকে যদি না আসতে পারি, তাহলে আমাদের দেশে বিগত দিনে সাংবাদিকদেরকে বা সংবাদপত্র গণমাধ্যমকে ব্যবহার করে যেভাবে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হয়েছে বিগত সময়, সেটি কিন্তু এখন আবার করতে পারে। একদম। আমি আরেকটা কিন্তু বিষয় আপনার কাছে জানতে চাইবো, আপাতত এই অংশে যদি আপনার উত্তরটা আমি বুঝে থাকি, আপনি আসলে তথ্যমন্ত্রী উদ্যোগ মিডিয়া কমিশন গঠন করে সাধুবাদ জানাচ্ছেন, কিন্তু দেখতে হবে যে কমিশনটা ঠিকঠাক মতো কাজ করে কিনা, আপনি যে অভিযোগগুলো করলেন সেগুলো ঠিকঠাক নিষ্পত্তি হয় কিনা।